মা আজকে কি থাপ্পড় দিবস? মেয়ের মুখে এমন উদ্ভট কথা শুনে রাগ আর মেজাজ নিয়ে থাকা মিসেস দিশাও বোকা বনে যান। থাপ্পড় দিবস মানে? যে পারছে থাপ্পড় লাগিয়ে যাচ্ছে আমাকে, তাই জিজ্ঞেস করলাম। কাঁদো কাঁদো গলায় বলেন ঐশানী। আর কে থাপ্পড় মেরেছে তোকে? ঐশানী কিছু বলতে গিয়েও চুপ করে যায়। অভয়ের কথা বললে আদেও তার মা বিশ্বাস করবে কিনা সন্দেহ আছে। অভয় আসার পর থেকে তার থেকে অভয়ের প্রতি সবার বিশ্বাস বেড়ে গেছে, সেটা খেয়াল করেছে ঐশানী, তাই বলতে গিয়েও বলল না সে। সেই সময় ইমতিয়াজ সাহেব এসে দাঁড়ায়। মেয়েকে দেখে ভার গলায় বলেন, এত বড় মেয়ের গায়ে হাত তুললে কেন দিশা? আমি আছি তো বোঝার জন্য। তাছাড়া কি করব? কত বড় সাহস ওর, দেখেছেন আপনি একবারও? মান সম্মান না ডুবিয়ে ওর শান্তি হচ্ছে না। তা ঐশানী, তুই তো যথেষ্ট বড় হয়েছিস, ভালো মন্দের ব্যাপারে জ্ঞান তো তোর হয়েছে। ইমতিয়াজ সাহেব থামিয়ে দেন স্ত্রীকে। আহা, আমি এ কথা বলছি, আমার মেয়ের সাথে খুব লেগেছে ঐশানী তোর। ঐশানী মাথা নাড়ায়। ইমতিয়াজ সাহেব আবারও বলতে শুরু করেন, রাহাতের সাথে হয়তো এতদিন যেভাবে যোগাযোগ না থাকলেও ও আমার প্রিয় বন্ধু, সেই হিসেবে বিয়ের আগে আমরা মজার ছলে ঠিক করে রেখেছিলাম আমরা নিজেদের ছেলে মেয়েদের সাথে বিয়ে দেব। বিয়ের পরেও ইচ্ছাটা রয়ে গেল। তোরা জন্ম নিলি, নিজেদের উন্নতি করতে রাহাত বিদেশে গেলেও ভোলেনি আমায়। সেই হিসেবে আমি এক্সপেক্ট করতে পারি আমার মেয়ে আমার বন্ধুর কাছে আমার মান সম্মান রাখবে। ঐশানী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে কিছু বলতে চেয়েও পারছে না, তার বলা ঠিক হবে না, মাথাটা ভন ভন করে ঘুরছে। ইমতিয়াজ সাহেব চলে যাবার পর থেকে ঐশানীও উঠে আসে ওপরে। ছাদে দাঁড়িয়ে আছে অভয়। বিকেলের আকাশটা বড্ড সুন্দর। সে আজ যেন প্রথমবার এত সুন্দর বিকেলের আকাশ দেখছে। আমেরিকাতে কত শত বড় বড় 10 থেকে 20 তলা বড় বড় বিল্ডিং এর ভিড়ে এত সুন্দর আকাশ দেখা হয়েই ওঠেনি কখনো। তবে এত সুন্দর আকাশ দেখেও মনটাকে শান্ত করতে পারছে না সে। আকাশ থেকে চোখ সরিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায় সে। ফোনের ওয়ালপেপারে ফুটে উঠেছে শায়রার হাসি মাখা একটি ছবি। কাল থেকে শায়রা একটিবারের জন্যও তার ফোন তোলেনি। দিনে 2 বার শায়রার সাথে কথা না হলে দম বন্ধ লাগে তার। সে আবারও ফোনে লক করে শায়রার নাম্বারে কল করে। আগের মতোই নম্বর বন্ধ দেখানোই কান থেকে ফোন সরাই অভয়। আমাকে একবার বোঝানোর সুযোগ তো দাও সাইরা, প্লিজ একবার ফোনটা তোলো। আফসোস, তার কথাগুলো শায়রার কান পর্যন্ত পৌঁছাবার নয়। হঠাৎ করেই জোরে চিৎকার ভেসে আসে পিছন থেকে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে তার ছোট বোন অনিন্দিতাকে দেখতে পাই অভয়। আবারও ঘাড় সোজা করে ভাওয়ার গলায় বলে, ও তুই কিছু বলবি? কি ভাইয়া, ঐশানী ভাবিকে দেখতে গেলে চলেও এলে। আমি কলেজের রেজিস্ট্রেশনের জন্য যেতে পারলাম না। ভাবি দেখতে কেমন, বলবে ভালো কি মন্দ তা না, ফোন নিয়ে পড়ে আছো। তুই কাজ কর না, দেখে আয় ফাজিলের মহারানীকে। এমন মহারানী দেখলে জীবন ধন্য হয়ে যাবে। অনিন্দিতা অভয়ের পাশে দাঁড়িয়ে চোখ শুরু করে তাকায়। চিকুন সুরে বলে, ফাজিলের মহারানী? এর থেকে অর্জুন তো পারফেক্ট নাম অর্জুন আমার মাথায় আসেনি। যদি তাই হয় আমার সাথে বেশ জমবে। আচ্ছা, ঐশানী ভাবিকে আমি একবার ছবিতে দেখেছি, সে তো ছবির থেকেও সুন্দর দেখতে না? কেমন দেখতে বলো না, বলো না ভাইয়া প্লিজ। অভয় এবার বিরক্ত হয়। ঐশানীর নাম শুনতেই সে বিরক্ত হচ্ছে। বারবার মনে এক কথাই ভাসছে, মেয়েটা একমাত্র কারণ তার আর শায়রার সম্পর্কে চির ধরানোর। অনিন্দিতার চোখ চাই অভয়ের ফোনের স্ক্রিনের দিকে। কল লিস্টে সবার ওপরে শায়রার নাম। ভ্রু কুঁচকে যায় তার। তার ভাইয়া এখনো এই মেয়েটার সাথে কথা বলে। অনিন্দিতা অজানা কারণে একদমই পছন্দ করে না শায়রাকে। যখন থেকে ঐশানীর ছবি আর কথা শুনেছে, তার তীব্র ইচ্ছে ঐশানীর এবং ঐশানী হবে তার ভাইয়ের পারফেক্ট বউ। শায়রাকে তার মোটেই পছন্দ না। তার ভাই মেয়েটার মাঝে কি পেয়েছে কে জানে। লিসেন, ঐশানীকে তো দেখা হলো, তুই দেখে নিস। আমি বাইরে যাচ্ছি, বাড়িতে ভালো লাগছে না, লং ড্রাইভ নিয়ে বাড়ি ফিরবো। অনিন্দিতাকে কিছু না বলার সুযোগ দিয়ে বেরিয়ে যায় অভয়। মিরপুরের ফুটপাত ধরে হাঁটছে ঐশানী এবং তার বান্ধবীর দল। রিনি 2 গালে হাত দিয়ে হাঁটছে। বলা যায় না কখন ঐশানী তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ঐশানীর আর এক বান্ধবী মেঘনা বলে ওঠে, আরে ইয়ার, কাল দেখলাম ছেলেটার মাঝে কোনো খুঁত নেই, দেখতে তো চাঁদের টুকরা। বিয়ে তো একদিন না একদিন করতেই হবে বল।
তো করে নে না। আমি বিয়ে করবো না, কোনোদিনই না। বিয়ে মনের মানুষকেই করতে হয়, তার সঙ্গে সুখী থাকা যায়, অবভিয়াসে নয়। ঐশানীর অবান্তর কথা। সবাই বিরক্তির শ্বাস ফেলে। রেনি গালে হাত দিয়ে মিনমিন করে বলে ওঠে, তাহলে তোর কি পছন্দ? ঐশানী ডান হাতে চুটকি দিয়ে চোখ মেরে বলে, শাহরুখ খান। সবাই কপালে হাত দিয়ে চাপড়াতে শুরু করে। একটু আগেই যেই মেয়ে বড্ড সিরিয়াস হয়ে কথা বলছিল, সেই মেয়ে শাহরুখ খান নিয়ে নিচে উঠবে কেউ ভাবেনি। কয়েক সেকেন্ড বাদে ঐশানী রাগে ফুঁসে বলে, এমনি ঋণীর জন্য মায়ের হাতে চড় খেয়েছি, তবে এর অর্ধেক ক্রেডিট ওই শ্যামলা ঘোড়া অভয়ের। তোরা এতগুলো আছিস, এত মস্তিষ্ক দিয়ে একটা উপায় বের কর না বিয়ে ভাঙার, যাতে অসম্মানও হবে না আর বিয়েটাও ভাঙবে আর শ্যামলা ঘোড়া থেকে। পাশের রাস্তায় অভয়কে গাড়ির মাঝে দেখে কথা বন্ধ হয়ে যায় ঐশানীর। তবে তার পা চলতে থাকে। পিছনে সবাই তাকে চলতে মানা করছে, তাতে খেয়াল নেই। রাগটা চড়চড় করে ওঠে ঐশানীর। হঠাৎ করে ম্যানহোলের মধ্যে ঢুকে যায় ঐশানী। নিজেকে ফ্রেশ করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল অভয়। চলতে চলতে মিরপুর ৬ রোডে এসে ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায় সে। তার বিরক্ত লাগতে শুরু করে। লাগাটা স্বাভাবিক। আমেরিকাতে এমন কিছু কখনো ফেস করতে হয়নি তাকে। বিরক্ত থেকে অতি বিরক্ত সে তখন হয় যখন ঐশানীর দিকে নজর পড়ে তার। সেই সঙ্গে তার বান্ধবীর দল দেখে রাগ মাথা চারা দিয়ে ওঠে। একটা সময় ঐশানীও তাকে দেখতে পায় এবং ম্যানহোলে পড়ে যাওয়াতে আয়াস করে সিটে ঠেস দিয়ে বসে থাকা অভয় থরপড়িয়ে ওঠে। বেশ কিছুক্ষণ সূক্ষ্ম নজরে সেদিকে তাকিয়ে থাকার পর হাসি পায় তার, তবে হাসে না। বেশ কিছুক্ষণ ঐশানীর বান্ধবীদের কীর্তিকলাপ দেখার পর গাড়ি সাইডে পার্কিং করে বেরিয়ে আসে অভয়। পা বাড়ায় ফুটপাতের দিকে। নাউজুবিল্লাহ, আমাদের ঐশানীর তো আওয়াজ পাওয়া যাচ্ছে না। ম্যানহলে পড়ে বিয়ে ভাঙার চিন্তায় শহীদ হয়ে যায়নি তো? বিস্ফোরিত নয়নে ম্যানহলের দিকে উকি মারতে মারতে বলে দিয়া। রিনি কথাটার মাঝে ফোড়ন কেটে বলে, এই সময় একদম নেগেটিভ কথা বলতে নেই, বলা যায় না কখন সত্যি হয়ে যায়। রিনি একটু নিচু হয়ে বসে ঝুঁকে পড়ে ম্যানহোলের দিকে। অতঃপর মৃদু চিৎকার দিয়ে বলে, বান্ধবী, বেঁচে আছিস নাকি কালো কালো নিজের চেহারা দেখে অজ্ঞান হয়ে গেছিস? আমারও ওঠা অভ্যেসের অভ্যেস। নিচ থেকে ভেসে আসে ঐশানীর ধমকানি। সবাই চমকে উঠে শ্বাস নেয়। একে অপরের দিকে চেয়ে ভাবতে থাকে কি করা যায়। পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বরে তাদের ধ্যান ভাঙে, তোমাদের দ্বারা অকাজ ছাড়া কিছুই হবে না, এটা 100% শিওর। আমাকে অন্তত সাইড দিলে তোমাদের প্রিয় বান্ধবীকে উদ্ধার করতে পারতাম। অভয়কে দেখে জবথবু হয়ে পড়ে সবাই। আবার কিছুটা অপমানিত বোধও করে, তবে হয়তো ভুল কিছুও বলেনি, তাই সবাই চেপে গিয়ে সাইড করে দেয় অভয়কে। অভয় ধীর পায়ে এগিয়ে আসতে অপর থেকে দুটো হাত বেরিয়ে আসে। হাতটা রাখে ম্যানহলের সাইডে। ওঠার চেষ্টা করে নিচ থেকে ঐশানী, কিন্তু শক্তিতে কুলাতে পারছে না সে। অভয় 2 পা ভাঁজ করে গম্ভীর ভাবভঙ্গি নিয়ে নিচু হয়। মেয়েটাকে ফেলে রেখে চলে যাওয়া অবশ্যই মানবতার কাজ নয়, তাই ঐশানীর নোংরা এবং কাদামাখা হাতজোড়া নিজের হাতের মুঠোই নেয় অভয়। একটু অস্বস্তি লাগলেও হাত ধরে কোনো মতে টেনে তোলে ঐশানীকে। ঐশানী উপরে উঠে এসে প্রথমে নিজেকে দেখে নেয়। তার পা থেকে মাথা পর্যন্ত কালো আর নোংরা কাদা। কিছুটা দুর্গন্ধ বের হচ্ছে। নিজের বেহাল অবস্থা দেখে নিজের প্রতি মায়া হয় ঐশানীর। ছলছল নয়নে নিজের হাত দেখতে দেখতে বলে, আজ বুঝলাম শ্যামলা ঘোড়ার কথা ভাবা মানে অশুভ কাজ। যখন তার সামনাসামনি হই বা তার কথা ভাবি, আমার সাথে সবসময় কিছু খারাপ ঘটে। উজবুক শালা। ঐশানী এখনো খেয়াল করেনি তাকে কে বাঁচিয়েছে। পেছন থেকে তার বান্ধবীদের চাপা হাসির আওয়াজ আসছে। তারা না পারছে মন খুলে হাসতে, না পারছে হাসি দমিয়ে রাখতে। অপরদিকে ঐশানীর কথা শুনে ক্রুদ্ধ হয় অভয়। মনে মনে ভাবতে থাকে মেয়েটাকে বাঁচানো ভুলই হয়েছে হয়তো। নিজের রাগ দমিয়ে শান্ত সুরে বলে, তাহলে তো আমার ওর কথা ভাবা একদমই উচিত না। না, নাই তো। ভাবতে তো চাই না। বেটা বেহায়ার মতো নিজেই আমার ভাবনার মাঝে ঢুকে পড়ে। বিয়েটা ভাঙতে হবে তো। ঐশানী পেছনে মানুষজনকে দেখতে বিজি ছিল কথাটা বলার সময়। সে কি জানে
যার নামে এত বদনাম করছে সেই মানুষটা ওরই সামনে। অভয় এবার রাগে একাকার হয়ে পড়ে। বাম হাত মুঠো করে ডান হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করে ঐশানীর সামনে ধরতেই ঐশানী যেই না থ্যাংক ইউ বলতে সামনে তাকাবে